থেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। পূর্বে আমরা অনুপাত কি এবং অনুপাত সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছি। তার সাথে সাথে আমরা এটি বুঝেছি সমানুপাত কাকে বলে বা তার ডেফিনেশন কি, এবং অনুপাত এবং সমানুপাতের মধ্যে পার্থক্যটাও কিন্তু আমরা নির্বাচন করেছি। এবার কথা হচ্ছে এই সমানুপাত বা বুঝতে গেলে বা সমানুপাত সংক্রান্ত অঙ্ক করতে গেলে আমাদের কিছু জিনিসের ওপর কনসেপ্ট থাকতে হবে বা কিছু জিনিসের ধারণা আমাদের ক্লিয়ার থাকতে হবে। কারণ এই কিছু জিনিস মানে আমাকে জানতে হবে যে সমানুপাত কি, সমানুপাতের ধর্মগুলি কি এবং সমানুপাত, ক্রমিক সমানুপাত এই বিষয়গুলি কি তার সম্পর্কে ক্লিয়ার স্পষ্ট একটি আমাদের ছবি কিন্তু চোখের সামনে ভাসতে হবে, যাতে কোনো কোশ্চেন যদি আমাকে দেওয়া থাকে সেটি দেখার সাথে সাথে তার যে আকার সেটিকে আমি কল্পনা করতে পারি খাতায় না লিখেও। তাহলে আমাকে সেই ক্লিয়ার কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে। সমানুপাত কি, তাই না? সমানুপাত কাকে বলবো? ধরো চারটি কোনো তার চারটি সমজাতীয়, মাথায় রাখবো অনুপাত বা সমানুপাত যাই কিছুই করি না কেন আমাদের সমজাতীয় রাশির ক্ষেত্রে কিন্তু সেটি পসিবল। এবার চারটি তোমার কাছে রাশি দেওয়া থাকলো বা চারটি প্রদত্ত রাশি বা প্রদত্ত সংখ্যা তোমাকে দেওয়া থাকলো, সেই চারটি সংখ্যা এমনভাবে অবস্থান করছে যাতে প্রথম দুটির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ পদটির মানে লাস্ট দুটি সংখ্যার বা রাশিটির অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো চারটি, এই যে প্রদত্ত চারটি নাম্বার সমানুপাতে আছে। কি বললাম? যদি চারটি আমি নাম্বার দিয়েই বলি, রাশির কথা ছেড়ে দাও, নাম্বার বলি, আমাকে যদি চারটি নাম্বার দেওয়া থাকে সেই চারটি নাম্বারের প্রথম দুটির অনুপাত যদি লাস্টের দুটির অনুপাতের সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমরা বলবো এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। ব্যাপারটি ঠিক এরকম, যদি ধরো আমাকে এ, বি, সি এবং ডি চারটে পরপর সংখ্যা দেওয়া থাকলো, যদি এরকম হয় যে এই প্রথম দুটির অনুপাত অর্থাৎ A:B যদি লাস্ট দুটি অনুপাত বা তৃতীয় এবং চতুর্থ পদের অনুপাত অর্থাৎ C:D এর সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে বলবো আমরা ABCD সমানুপাতে আছে। ক্লিয়ার হলো পিকচার? এবার মাথায় রাখবো এই চারটি সংখ্যা আমি বললো পরপর, এই সংখ্যাগুলিকে আমরা কিভাবে বলবো বা গাণিতিক ভাষা যদি বিবেচনা করতে হয় তাহলে আমরা বলবো একে প্রথম পদ, একে দ্বিতীয় পদ, একে তৃতীয় পদ এবং একে চতুর্থ পদ। তাহলে আমাকে সমানুপাতের যে আমাকে ডেফিনেশন বলে দিল তার হিসাবে যদি কোনো চারটি সংখ্যা আমাকে দেওয়া থাকে তার প্রথম এবং দ্বিতীয় পদের যে অনুপাত সেটি যদি তার তৃতীয় এবং চতুর্থ পদের অনুপাতের সঙ্গে সমান হয়ে যায় তখন আমরা বলবো এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। ক্লিয়ার? এবার আমাকে তাহলে কোনো দুটি সংখ্যা, চারটি সংখ্যা দেওয়া থাকলে তাহলে আমাকে প্রথমে প্রথম দুটি সংখ্যার অনুপাত বের করব, তারপরে তৃতীয় এবং চতুর্থ সংখ্যার অনুপাত বের করব এবং আমি বুঝে দেখব যে হ্যাঁ এরা সমানুপাতে আছে কিনা। এটিকে তাহলে একটু জটিল প্রক্রিয়া হলো না? মানে মনে হচ্ছে যে এটি করতে গেলে যদি আমাকে বলে দেওয়া থাকে, ধরো আমি ধরে দিচ্ছি যে 5, 20, 120, 160 এই চারটির সঙ্গে সমানুপাতে আছে কিনা যদি আমাকে কোশ্চেন করেই ফেলে তাহলে কি আমি এখন 80:80 এবং 80:80 বের করে গণনা করে দেখবো যে এই দুটি সমানুপাতে আছে কিনা, না আর অন্য কোনো পদ্ধতি থাকতে পারে? এটি আমাদের মাথায় আসতেই পারে, তাই না? তো আমরা লক্ষ্য করে দেখো, আমরা পূর্বেও বলেছি যে সমানুপাতের অ্যাকচুয়ালি চিহ্ন কিন্তু A:B, মানে যদি ABCD সমানুপাতে থাকে তার অর্থ হচ্ছে A:B, সেটি কিন্তু সমানুপাত C:D। সমানুপাতের অ্যাকচুয়াল চিহ্ন হচ্ছে চারটি ডট দ্বারা কিন্তু আমরা লিখে থাকি, ডট 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 এরকম চারটি ডট লিখে, যেটি এই যে চারটি ডট এটি কিন্তু সমানের সমতুল্য বলে আমরা ধরে থাকি, তাই আমরা এর জায়গায় সমান চিহ্ন দিয়েও কিন্তু লিখে থাকি। তাহলে এখন এই জায়গা থেকে A:B আমরা আগেও বলেছিলাম যে পূর্বেও আমরা বলেছিলাম যে আরেকটা জিনিস বলেছিলাম যে অনুপাত অর্থাৎ এই যে ইস্টু চিহ্নটি এটি কিন্তু ভাগের সমতুল্য, অর্থাৎ A:B কথার অর্থ A/B। তাহলে যদি আমরা সেটিকে এখানে প্রয়োগ করি তাহলে এই লাইনের পর আমি A:B কে A/B = C/D আকারে কিন্তু লিখতে পারি। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই তাহলে একটি জায়গায় আসছে কি যে A*D = B/C। ঠিক আছে? এবার আমরা যদি ABCD কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ বলে থাকি তাহলে লক্ষ্য করে দেখছি যে যদি তারা সমানুপাতেও থাকে, ABCD সমানুপাতে থাকে তাহলে একটি জায়গায় আমাকে খুব সুন্দর সম্পর্ক এনে দিল যে A*D অর্থাৎ ফার্স্ট এবং ফোর্থ পদ এবং সেকেন্ড মানে দ্বিতীয় এবং
তৃতীয় পদ, এই দুটির গুণফল কিন্তু সমান হয়ে যাচ্ছে। এই দুটির গুণফল সমান হয়ে যাচ্ছে। দেখো প্রথম এবং চতুর্থ পদের গুণফল সমান সমান হয়ে যাচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটি আমি পেলাম কি, যখন এটি সমানুপাতে আছে। একই রকমভাবে আমরা উল্টে বলতে এটিকে পারি না, যে যদি এটি হয় তাহলে এটি হবে। অর্থাৎ আমরা এটিও বলতে পারি, যদি চারটি সংখ্যা পরপর আছে সেটি সমানুপাতে থাকবে কিনা আমরা বিবেচনা করতে পারি। যদি প্রথম এবং চতুর্থ এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল সমান হয়ে যায় তাহলেও আমরা বলতে পারি, অর্থাৎ এ ডির গুণফল এ ইন্টু ডি এবং বি সির গুণফল বি ইন্টু সি এটিও যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে এই যে বিশেষ একটি ধর্মের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে চারটি সংখ্যা সমানুপাতে আছে কি না। আমরা এই অনুপাত দুটির, প্রথম দুটির অনুপাত, দ্বিতীয় তৃতীয় চতুর্থের অনুপাত বের করে তার সঙ্গে তুলনা করে দেখার থেকে এটি মনে হয় সহজ প্রক্রিয়া। আমরা প্রথম এবং চতুর্থর গুণ করে দিলাম এবং দ্বিতীয় এবং তৃতীয়র গুণ করে দিলাম, তাহলে যদি তাদের মানের সমান হয়ে থাকে তাহলেও আমরা বলতে পারি হ্যাঁ এই চারটি প্রদত্ত যে সংখ্যাগুলি আছে সেটি সমানুপাতে আছে। ঠিক আছে, এবার গণিতে লক্ষ্য করে দেখলো এই যে মিডিল দুটি পদ এবং প্রান্তে বা ধারে যে দুটি পদ আছে এদেরও তো কিছু নাম দেওয়াও দরকার, নাহলে বলবো কি করে দ্বিতীয় পদ তৃতীয় পদের গুণফল, চতুর্থ পদ আর প্রথম পদের গুণফল এরকম বারবার রিপিট করতে থাকবো, তা না। তাহলে আমরা গণিতে এই যে বি এবং সি অর্থাৎ মধ্যে অবস্থিত এই দুটি পদকে মধ্যপদ হিসাবে গণিতে চিহ্নিত করলো। কি পদ? মধ্যপদ হিসাবে চিহ্নিত করা হলো, যাকে আমাকে ইংরেজিতে মিনস বলে থাকি। আবার এই যে প্রান্ত বা ধারে যে দুটি পদ যাদের গুণ করলাম আমরা এ ইন্টু ডি পেলাম, এই ধারের যে পদ দুটি একে আমরা প্রান্তীয় পদ বলে থাকি বা এক্সট্রিমস বলে থাকি। তাহলে কি প্রান্তীয় পদগুলিকে আমরা এক্সট্রিমস বলে থাকি আর মিডিলের পদটিকে মধ্যপদ বা মিনস বলে থাকি। ঠিক আছে, কোনো ডাউট আছে এতে? কোনো ডাউট নেই। তাহলে বললাম যে এবিসিডি যদি সমানুপাতে থাকে তাহলে আমরা H/B = B/C করতে পারি, অথবা উল্টে বলতে পারি যদি চারটি কোনো সংখ্যা দেওয়া থাকলো তাহলে তাদের যদি মধ্যপদ, আমরা এই কথাটিকে অন্যভাবে বলতে পারি যে যদি চারটি সংখ্যা সমানুপাতে থাকবে সেটি তখনই পসিবল হবে যখন তাদের মধ্য পদগুলির গুণফল এবং প্রান্তীয় পদগুলির গুণফল সমান হয়। অর্থাৎ মধ্য পদগুলির গুণফল = প্রান্তীয় পদগুলির গুণফলের সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো সংখ্যা চারটি সমানুপাতে আছে। এবার এই কনসেপ্টের উপর আমাকে এরকম কোশ্চেন দিতেই পারে যে -√2, 6, 1 এবং -√18 এই চারটি সংখ্যা -√2, 6, 1 -√18 এই চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা বলো। তুমি কি করবে? তুমি একটি কাজ করবে, আমরা বুঝে গেছি যে চারটি সংখ্যা সমানুপাতে থাকার অর্থ হচ্ছে তাদের প্রান্তীয় পদগুলির গুণফল অর্থাৎ -√2 গণিত -18, অর্থাৎ আমি যদি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, √2 যদি ভেতরের গুণ করে দিই আমরা 2কে, 18 2 36, √36 মানে 6 6 36 অর্থাৎ 6 আসবে প্রান্তীয় পদগুলির গুণফল। এবার মধ্য পদগুলির গুণফল মানে 2 × 1 গুণ করলে কি হয়, 6 × 1 গুণ করলে মধ্যপদের গুণফল কি হয়, 6 × 1 = 6। তাহলে আমরা কি করছি, আমরা দেখতে পাচ্ছি প্রান্তীয় পদগুলির গুণফল 6 আসছে, আবার মধ্য পদগুলির গুণফলও কিন্তু 6 আসছে। তাহলে যে সংখ্যার মধ্য পদগুলির গুণফল এবং প্রান্তীয় পদগুলির গুণফল সমান হয়ে যায় তখন আমরা বলতে পারি সেই সংখ্যা চারটি কিন্তু সমানুপাতে আছে। তাহলে এরকম কোশ্চেন আসলে খুব ইজিলি আমি বলে দিতে পারবো হ্যাঁ এটি কিন্তু সমানুপাতে আছে। আরেকটি কোশ্চেন আমাকে করতে পারে যে 2a আমাকে যদি কোশ্চেন করে 2a, 3b, 6ac আর 9bc এই চারটি সংখ্যা কি সমানুপাতে আছে আমাকে বিচার করে বলো। সেম কাজ, আমরা এটির সঙ্গে প্রান্তীয় পদগুলির গুণ করব, অর্থাৎ 9 2 18 a b c আর মধ্য পদগুলির গুণ করে দেখব 6 3 18 a b c। তাহলে আমরা দেখতে পাচ্ছি a b c, তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রান্তীয় পদগুলির গুণফল আছে 18 a b c এবং মধ্য পদগুলির গুণফল আসছে 18
এ বি সি যদি সমান, তাহলে যদি মধ্য পদগুলির গুণফল এবং প্রান্তীয় পদগুলির গুণফল যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো হ্যাঁ এই চারটি সংখ্যা বা এই চারটি সংখ্যামালা কিন্তু সমানুপাতে আছে। সমানুপাতের ধারণা ক্লিয়ার হলো নিশ্চয়, ক্লিয়ার করতে পেরেছি। এবার আমাদের আসছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি ব্যাপার কি? ক্রমিক সমানুপাতি ব্যাপারটি যদি বলা হয় যে এ বি সি, এ কমা বি কমা সি, এই তিনটি রাশি বা তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে, তার অর্থ হচ্ছে এই প্রথম দুটির অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতের সঙ্গে সমান হবে। তার অর্থ কি? তার অর্থ বলতে পারি এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি হবে। তার অর্থ আমি এটাও বলতে পারি এ ইস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি হবে। তার অর্থ আমি এটিও বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি হবে। তার অর্থ আমি এটিও বলতে পারি, আমি কি বলতে পারি, এটিও বলতে পারি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি হবে। তার অর্থ আমি এটিও বলতে পারি যে বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ সি হবে। এই চারটি পাঁচটি লাইনে থেকে আমি অনেক ক্ষেত্রে আমাকে এরকম কোশ্চেন দিতে পারে, তার প্রত্যেকটি লাইন তার প্রমাণ। কিরকম? যে যদি এ বি সি আমাকে বলে দেয় যে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিতে আছে, ক্রমিক সমানুপাতি হয়ে থাকে, যদি এই এ বি সি এই তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়ে থাকে, তার অর্থ হচ্ছে আমি একে আমরা এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি আকারে লিখতে পারি। এবার তার অর্থ হচ্ছে সমানুপাত ইকুইভ্যালেন্ট বা সমতুল্য সমানের তুলনায়, তাহলে আমি এই জায়গায় আমি এ ইস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি লিখতে পারি। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে আমরা এই ইস্টমে কি বলেছি, ইস্টু বা অনুপাত হচ্ছে ভাগের সমতুল্য, তাহলে আমি এক্ষেত্রে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি লিখতে পারি। এবং তারপরে আমরা উভয় পক্ষে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে থাকি, তাহলে বি ইন্টু বি বি স্কোয়ার আর এ ইন্টু সি এ সি, তাহলে বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ সি। তাহলে আমি লক্ষ্য করে দেখলাম যে খুব সহজে যদি এ বি সি তিনটি যদি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে, তার অর্থ অ্যাকচুয়ালি হচ্ছে এইটি এ ইস টু বি ইজ ইকুয়াল টু বি ইস টু সি হবে। এবার আমরা এখান থেকে এটি কেন করলাম? কারণ এটি অনেক ক্ষেত্রে কোশ্চেনের প্রয়োজনে হয়তো কখনো কখনো এটি আমাকে ইউজ হতেই পারে। সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে এটির অর্থ তুমি এই পজিশন পর্যন্ত আসতে পারবো। কোনো কোশ্চেনে তোমাকে বি এর মান বের করতে বলে তুমি এরকম ভাবে স্টেপ বাই স্টেপ আসবে। এখানে এ সির জায়গায় হয়তো কোনো নাম্বার দেওয়া থাকতে পারে, এ বি সির জায়গায় নাম্বার দেওয়া থাকবে তোমাকে। সেক্ষেত্রে হয়তো তোমাকে বি এর মান বের করতে বললো বা কোনো কিছু মান বের করতে বললো, তুমি এই স্টেপ বাই স্টেপ আসতে পারবে। তো একটি জায়গায় এলো যে বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ সি কিন্তু আকার কিন্তু ধারণ করবে। কোনো ডাউট আছে? তাহলে ক্রমিক সমানুপাতির ধারণা কিন্তু ক্লিয়ার হলো। এবার যখন ক্রমিক সমানুপাতির ধারণা ক্লিয়ার হলো, তখন একটা জিনিস বুঝবে যে ক্রমিক সমানুপাতিতে মিডিলে যে অংশটি আছে, যেটি দুটির সঙ্গে অনুপাতে অবস্থান করে সমানুপাত তৈরি করছে, এই মিডিলে যে বি পয়েন্টটি আছে, বি নাম্বারটি, বি সংখ্যাটি আছে, যেটি প্রথম পদের সঙ্গে থেকেও অনুপাতের থেকেও এবং তৃতীয় পদের সঙ্গে অনুপাতের থেকে সমানুপাত গঠন করছে, এই যে মিডিল পয়েন্ট, একে মধ্য সমানুপাতি বলা হয়। এর একটি নাম, বিশেষ নাম দেওয়া হয়েছে। গণিতজ্ঞরা ভেবেছে যে এই বি এর একটি স্পেশাল নাম দেওয়া দরকার আছে, কারণ এই বি একটি স্পেশাল ক্যারেক্টার। এ কি করছে, প্রথমটির সঙ্গেও অনুপাত থাকছে এবং তৃতীয়টির সঙ্গে অনুপাতের থেকে একটি সমানুপাতের আকার ধারণ করছে। তার মানে এই যে এর যে একটি স্পেশাল ক্যারেক্টার আছে, মানে এর একটি বিশাল ধর্ম আছে, যার জন্য এর সঙ্গেও থেকে এবং সি এর সঙ্গে আগে থেকে, এর পরে এবং সি এর আগে থেকে যে অনুপাত তৈরি করছে সেটা সমানুপাত করে দিচ্ছে, মানে সমান অনুপাতে পরিণত করে দিচ্ছে। তাই এই স্পেশাল মানুষটার কিন্তু একটা রাম রাখা দরকার। এই স্পেশাল মানুষটা যারা এত সুন্দর ধর্ম যে এর সঙ্গেও মিশতে পারে এবং এর সঙ্গেও মিশতে পারে এবং দুজনে মিলেমিশে এক হয়ে যেতে পারে, তাহলে এই স্পেশাল মানুষের একটি নাম থাকা দরকার। আর এর নাম আমরা দিয়েছি মধ্যপদ বা মধ্য সমানুপাতি। এই পদটা কি নাম দিয়েছি আমরা? মধ্য সমানুপাতি। একটা জিনিস মাথায় রাখবো, মধ্য সমানুপাতি জিনিসের মাথায় আসলে আমাকে ক্রমিক সমানুপাতির কথা কিন্তু মাথায় আনতে হবে, যে মধ্য সমানুপাতি যেখানেই আসবে
তোমার কোশ্চেনে যেখানেই মধ্য সমানুপাতির কথা তোমাকে জিজ্ঞেস করবে তখন মাথায় রাখবে তাহলে আমাকে ক্রমিক সমানুপাতিক দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে, কারণ ক্রমিক সমানুপাতিক থাকলেই তবে এই কন্ডিশনটি হয়, আর এই কন্ডিশন হওয়ার জন্য এই বিকে আমি মধ্য সমানুপাতি বলে থাকি। তাহলে মধ্য সমানুপাতির কথায় অর্থ যখনই আমাকে বলবে তখন আমার ক্রমিক সমানুপাতির কথাই কিন্তু মাথায় আসবে। এবার আসছে চতুর্থ সমানুপাতি। আর একটি নাম হচ্ছে চতুর্থ সমানুপাতি, যেটি কি ধরো ABCD ক্রম A B, C এবং D এই চারটি সংখ্যা সমানুপাতে অবস্থিত। এই চারটি সংখ্যা সমানুপাতে অবস্থিত, ক্রমিক সমানুপাতিতে নেই। কিন্তু ক্রমিক সমানুপাত এবং সমানুপাতে থাকার মধ্যে পার্থক্য হচ্ছে, ক্রমিক সমানুপাতে যদি আমাকে বলা হতো যে A, B, C, D ক্রমিক সমানুপাতে আছে, তার অর্থ হচ্ছে A:B = B:C = C:D কিন্তু বলছে, ইঙ্গিত করছে। কিন্তু যখন আমাকে বলছে ABCD সমানুপাতে আছে, তার অর্থ হচ্ছে A:B = C:D কিন্তু হবে। সমানুপাত আর ক্রমিক সমানুপাতের মধ্যে পার্থক্য এটি হচ্ছে, যখন ABCD আমাকে ক্রমিক সমানুপাতিতে বলবে তখন এর সঙ্গে একবার B বসে অনুপাত তৈরি করবে, আবার এই B এর সঙ্গে এই C একটি বসে অনুপাত তৈরি করবে, আবার এই C এর সঙ্গে এই D বসে একটি অনুপাত তৈরি করবে। সেই প্রত্যেকটি অনুপাত কিন্তু একে অপরের সঙ্গে সমান। কিন্তু সমানুপাতের ক্ষেত্রে এই প্রথম দুটি সংজ্ঞায় বলেছিলাম প্রথম দুটির অনুপাত এবং লাস্ট দুটির অনুপাত কিন্তু সমান হবে। আর তখন এই যে লাস্ট পদটি থাকবে, এই লাস্ট পদটিকে আমি চতুর্থ সমানুপাতি বলে থাকবো। চতুর্থ সমানুপাতি নাম দিয়ে থাকে এই গণিতজ্ঞরা, এই ডি বা এই চতুর্থ পদের নাম দিয়েছে চতুর্থ সমানুপাতি। তাই চতুর্থ সমানুপাতির কথা যখনই আসবে তখন আমরা সমানুপাতের কথা ভাববো, আর যখন মধ্য সমানুপাতির কথা আমার মাথায় আসবে তখন আমরা ক্রমিক সমানুপাতির কথা আমরা ভাববো। আমাকে বিভিন্ন কোশ্চেন এক্সামিনার অনেক কিছু শুধু ওয়ার্ডের থ্রুতে কিন্তু বের করতে চায়, আর সেটি হচ্ছে আমার উদ্দেশ্য, তোমাদেরকে বোঝানো যে একটি কোশ্চেনের মধ্যে অনেক কিছু বলবে, সেটি কিন্তু তোমার ক্ল্যারিটি থাকা দরকার সেই কোশ্চেনগুলি করার মধ্যে। এবার আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 6, 9, 12 এর চতুর্থ সমানুপাতি বের করো, আমাকে যদি কোশ্চেন করে এখন 6, 9, 12 এর চতুর্থ সমানুপাতি বের করো, তাহলে কিভাবে বের করব? আমরা যখন চতুর্থ সমানুপাতির কথা যখন আসবে তখন মাথায় ধরে নেব, চতুর্থ সমানুপাতির কথা যখন আসবে যদি আমাকে বের করতে বলছে সেটি আমি ধরে নিই, কিছু একটি ধরে নিচ্ছি x। তাহলে 6, 9, 12 আর x, চতুর্থ সমানুপাতিকে আমি x ধরে নিলাম। তাহলে আমি কি বললাম, চতুর্থ সমানুপাতির কথা যখনই আসবে তখন ধরে নেব আমরা এই সংখ্যাগুলি কিন্তু সমানুপাতে আছে। তার অর্থ হচ্ছে 9:6:9 = 12:x কিন্তু এই আকারে আছে। এবার যদি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 6/9 = 12/x, তারপর আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই তাহলে 6x = 12 × 9 বা x = 12 × 9/6, 6 2 12 মানে 9 2 18 হবে চতুর্থ সমানুপাতি। অর্থাৎ আমি এখানে 18 লিখতে পারি। তাহলে আমরা 6, 9, 12, 18 কিন্তু এই পেয়ে গেলাম, যে এই যে চতুর্থ সমানুপাতি সেটি কিন্তু আমরা পেলাম 18। এবার যদি আমাকে কোশ্চেন করে একই রকমভাবে ঘুরিয়ে কোশ্চেন করে 6, 9, 12, 18 কি সমানুপাতে আছে, তাহলে কি করে বের করব? আমি দেখব 6:9 সেটি 12:18 তার সঙ্গে কি সমান? দেখো 6:9 মানে আমরা 3 দিয়ে উভয় পক্ষে যদি আমরা ভাগ করে লঘিষ্ঠ আকার বের করতে পারি তাহলে 3 2 6, 3 3 9। একই রকমভাবে এটিকে আমরা 6 দ্বারা ভাগ করে যদি লঘিষ্ঠ আকার বের করি তাহলে 6 2 12, 6 3 18, 2:3 অর্থাৎ এদের যে লঘিষ্ঠ আকার সেটি কিন্তু সমান। তাহলে অর্থ এটিও কিন্তু সমান। তাহলে আমরা দুটি আমরা লক্ষ্য করে দেখলাম হ্যাঁ এটি সমানুপাতে আছে। অর্থাৎ আমি এখান থেকে চতুর্থ সমানুপাতি বের করলাম, আবার চতুর্থ সমানুপাতি এখানে বসে আমরা প্রমাণ করে ফেললাম যে হ্যাঁ যদি চতুর্থ সমানুপাতি 18 হয় তাহলে এটি কিন্তু সমানুপাতেই আছে। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোশ্চেন আমাকে চতুর্থ সমানুপাতি বের করতে বলে তাহলে মাথায় রাখবো সংখ্যাগুলি কিন্তু সমানুপাতে থাকবে। এবার যদি আমাকে কোশ্চেন করে যে একই রকম কোশ্চেন 4, 8 এবং 6 চতুর্থ সমানুপাতি বের করো, অর্থাৎ 4, 8 এবং
4, 8 এবং 6 এর চতুর্থ সমানুপাতি বের করো। তুমি নিশ্চয় করতে পারবে। 4:8 6:x, আমি x টা চতুর্থ সমানুপাতি ধরে নেব এবং একটি ক্যালকুলেশন করলে তুমি ইজিলি x এর যে ভ্যালু পাবে সেটি হচ্ছে তোমার চতুর্থ সমানুপাতি। এবার আমাকে যদি মধ্য সমানুপাতি দিয়ে কোনো কোশ্চেন করে, ধরো আমাকে কোশ্চেন করলো যে আমাকে যদি এখন কোশ্চেন করে যে x³ y x² y² এবং xy³ এটি কি ক্রমিক সমানুপাতিতে আছে? যদি আমাকে কোশ্চেন করে তাহলে তুমি কিভাবে এটি অ্যান্সার দিতে পারো? তুমি কিভাবে একে রিপ্রেজেন্ট করবে? হ্যাঁ, এটি ক্রমিক সমানুপাত আছে কি নেই, কিভাবে তুমি বুঝতে পারো? তোমাকে কি বলেছি, ক্রমিক সমানুপাতিক নিয়ম হচ্ছে যদি তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকে বা তিনটি সংখ্যা মালা ক্রমিক সমানুপাতিতে থাকে, তার অর্থ হচ্ছে তুমি বলতে পারো তাহলে x³ y x² y² is equal to x² y² is to xy³ হবে। এটি হওয়া উচিত। তাহলে এই দুটি যদি আমি এই বাম পক্ষের যদি আমি অনুপাতটির সরলতম মান বা লঘিষ্ঠ মান বের করি তাহলে কি পাচ্ছি দেখো, লক্ষ্য করে দেখো, x³ y by x² y² অর্থাৎ আমি x² এখানে x পড়ে থাকলে y y y অর্থাৎ x by y পড়ে থাকবে। একই রকম ভাবে আমরা যদি ডান পক্ষকেও দেখি x² y² by xy³ দিয়ে, তাহলে x² কেটে গেল, x পড়ে থাকলো এবং y² y³ কেটে গেলে y পড়ে থাকবে অর্থাৎ x by y। উভয় ক্ষেত্রে দেখো বাম পক্ষেও আমরা কিন্তু x by y পাচ্ছি এবং ডান পক্ষেও কিন্তু x by y পাচ্ছি, অর্থাৎ এই দুটি কিন্তু এই অনুপাতটি এবং এই অনুপাতটি কিন্তু সমানুপাতে আছে। তার অর্থ হচ্ছে এই তিনটি কিন্তু ক্রমিক সমানুপাতিতে আছে। আবার তোমরা একই রকম ভাবে বের করতে পারো। আমরা বের করেছিলাম, দেখো আমরা একটু আগে আমরা বলেছিলাম যে b is equal to square root of ac plus minus, এইভাবেও কিন্তু আমরা b এর মান বের করতে পেরেছিলাম। তাহলে এটি যদি মিডিল পয়েন্ট হয়ে থাকে, মধ্য সমানুপাতি হয়ে থাকে, এই তিনটি সংখ্যা আমাকে ক্রমিক সমানুপাতে আছে কিনা বের করতে গেলে আমাকে ধরতে হবে যে এটি হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে এটি যদি এই প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এসির সঙ্গে সমান হয়ে থাকে, তার ক্ষেত্রে আমি বলতে পারবো কিন্তু এটি এবং এটি ক্রমিক সমানুপাতিতে আছে। তুমি লক্ষ্য করে দেখবে যে তুমি বি এর মানটি যদি a ইন্টু সি স্কোয়ার রুট অফ তুমি করে থাকো তাহলে সেটি পাবে। অর্থাৎ আমি এইভাবেও এই যুক্তিতেও আমরা বলতে পারি যে হ্যাঁ, এই তিনটি কিন্তু ক্রমিক সমানুপাতিতে আছে এবং এটি হচ্ছে তার মধ্য সমানুপাতি। অনেক কোশ্চেন আমার মাথায় এটি রাখবো, বইয়ে পাঠ্যপুস্তকে আমাকে এই তিনটি ক্রমিক সমানুপাতিতে আছে কিনা কোশ্চেন করেছে, তার অর্থ পরীক্ষাতে শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটি কিন্তু ভাববে না। তার সঙ্গে তোমার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য এক্সামিনার একটু ঘুরিয়েও দিতে পারে, কিন্তু তোমাকে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই ক্লিয়ারটা আমি করে দিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার, এটিও কিন্তু তোমার কনসেপ্ট, এর উপর ভিত্তি করে আমি বলেছি যে অনেক কোশ্চেন পড়তে পারে। এখানে সিলেবাস বহির্ভূত কিন্তু কথাটি মাথায় আনবে না। যদি এরকম টাইপের কোশ্চেন কোথাও দেখতে পাও, এরকম কোনো পরিস্থিতিতে আসে, তুমি মাথায় কিন্তু এটি যদি আমি বুঝে থাকি, এটি যদি আমি শিখে থাকি, তাহলে আমার নিশ্চয় অন্য কিছু করার দরকার নেই। আমি আমার কনসেপ্টের উপর বেস করে যে কোনো অঙ্ক করতে পারবো। তাহলে আমাকে শুধু বইয়ে যেভাবে লিখেছে সেইভাবেই যে এক্সামিনারকে কোশ্চেন দিতে হবে তারও কোনো ব্যাপার নেই। আর সেই কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে অ্যান্সার করতে পারবো না, এই জিনিসটাও কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টি বুঝলাম। এবার যদি আমাকে জিজ্ঞেস করে যে p³ আমাকে জিজ্ঞেস করলো p³ এবং p³ এর মধ্য সমানুপাতি বের করো। তাহলে এর মধ্য সমানুপাতি মানে মিডিলে কোনো একটি আমাকে সংখ্যা বের করতে হবে, সংখ্যা মালা বের করতে হবে। ধরে নিচ্ছি p³ আর মিডিলে কে আছে এবং p³ ঠিক আছে। এবার আমি মিডিলে যেটি আমি ধরে নিচ্ছি, এই কে ধরে নিচ্ছি মধ্য সমানুপাতি, আর মধ্য সমানুপাতি বের করতে বলেছে সেটাকে আমি কে ধরেছি। আর আমি বারবার বলেছি মধ্য সমানুপাতির কথা যখনই আসবে তখন বুঝে নেব এই তিনটি সংখ্যা কিন্তু ক্রমিক সমানুপাতিতে আছে। বলে দেবে না কোশ্চেনে যে এইটি কে যেটি তুমি ধরেছো সেটি এবং এটি ক্রমিক সমানুপাতি, বলে দেবে না। তোমাকে যখন কোশ্চেন করেছে মধ্য সমানুপাতি বের করো, তার অর্থ তুমি বুঝে নিতে হবে, তোমাকে ধরে নিতে হবে, তাহলে সেই সংখ্যাটি কিন্তু এই দুটির সঙ্গে রেশিও উৎপন্ন করবে, অর্থাৎ এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকবে। অর্থাৎ আমি বলতে পারি p³ is equal to k by p³ হয়ে গেল। বা আমরা কে এর ভ্যালু বের করতে চাইছি, k স্কোয়ার is equal to p⁴q⁴ বা k is equal to plus minus square root of p⁴ q⁴ is equal to plus minus
আমি এখান থেকে পি স্কোয়ার কিউ স্কোয়ার কিন্তু বেরিয়ে আসবে। তাহলে আমার কি মধ্য সমানুপাতি প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার বা মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার হতে পারে। আমি যদি প্লাস ধরে নিই তাহলে এখন ধরে নিই যে আমি ধরে নিচ্ছি পি কিউব কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং পি কিউ কিউ, তাহলে আমি মিডিলের পয়েন্টের কে এর মানে আমি প্লাস ধরে বের করছি। তাহলে তার অর্থ হচ্ছে এটি এবং এটি তার যে অনুপাত হবে এটি এবং এটি তার অনুপাতের সঙ্গে সমান হবে। এবার যদি আমাকে ঘুরিয়ে কোশ্চেন করে আমি এই অঙ্কটি করে গেছি, পরীক্ষায় আমাকে কোশ্চেন করেছে এর মধ্যে সমানুপাতি বের করো, আমি বের করেছি, এই অংশটি আমি শিখে গেছি, পরীক্ষায় এটা পড়েছে। কোশ্চেন যে এক্সামিনার সে ঘুরিয়ে দিয়ে দিল যে বলো তো এটি ক্রমিক সমানুপাতিতে আছে কিনা, এটি ক্রমিক সমানুপাতিতে আছে কিনা। আমার তো এইরকম কোশ্চেন আমি দেখিনি পাঠ্যপুস্তকের বহির্ভূত, মানে সিলেবাসের বাইরে। এটি কিন্তু ভাববো না, আমাকে দেখো এটি এখানে বসিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে যে এটি ক্রমিক সমানুপাতিতে আছে কিনা বলো। আমার সিম্পল কনসেপ্ট হচ্ছে বইয়ের মধ্যে থাকুক আর না থাকুক আমি তো জানি রে ভাই ক্রমিক সমানুপাতির কনসেপ্ট কি, যে এটি ইজ টু এটি যদি সমান এটি ইজ টু এটি ইজ ইকুয়াল টু যদি এটি ইজ টু এটি হয় তাহলে আমি বলে দেবো এটি ক্রমিক সমানুপাতিতে আছে, চেক করে দেখবো হ্যাঁ আছে কি নেই, দিয়ে বলবো হ্যাঁ এটি ক্রমিক সমানুপাতিতে আছে, কিংবা না থাকলে নাই, এটুকুই তো করতে হবে। যদি বইয়ের বাইরে থাক না থাক কি এসে যায়, তাই না। তো আমরা এরকম কোশ্চেন কিন্তু অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেনে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তার জন্য আমরা প্রস্তুত থাকবো। এতক্ষণ আমরা সমানুপাত এবং সমানুপাত কাকে বলে, চারটি সংখ্যা কখনো সমানুপাতিতে থাকবে কি থাকবে না, মধ্য সমানুপাতি কাকে বলে, ক্রমিক সমানুপাতি কাকে বলে, চতুর্থ সমানুপাতি কাকে বলে এবং সেটি নির্ণয় করার পদ্ধতি, সেই সব ধারণাগুলি আমরা ক্লিয়ার করলাম। এবার সমানুপাতের কিছু বিশেষ ধর্ম আছে যেগুলি আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়ে থাকে বা বিভিন্ন পদ্ধতি মতন করে আমরা ইউজ করতে পারি। তো সেই কনসেপ্টগুলো আমরা শিখবো। সর্বপ্রথমে কি আছে, একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো। কি বলছে এই পদ্ধতির, কি বলছে এই পদ্ধতিটি প্রথমে বোঝার চেষ্টা করি, তারপরে কি বলছে সেটি বুঝবো। যদি বলছে এ বি সি ডি সমানুপাতে থাকে, ধরো এ বি সি এবং ডি যদি সমানুপাতে থাকে তার অর্থ কি, তার অর্থ হচ্ছে আমি বলতে পারি এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি, বা তার অর্থ এটি বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। ঠিক আছে, লিখতে পারি তো, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমি ভেবে নাও, তুমি ধরে নাও আমি উভয় পক্ষে আমরা কি করছি, উভয় পক্ষে আমরা বি বাই সি দ্বারা গুণ করছি, করতে পারি তো। আমরা সমান চিহ্ন দুই পাশে সেম জিনিস দিয়ে গুণ করলে সমানের কোনো রূপ পরিবর্তন হয় না, তাহলে আমরা বি বাই সি দ্বারা গুণ করছি। তাহলে যদি সেটি করি তাহলে আমরা বাম পক্ষে এ বাই বি গণিত বি বাই সি, একই রকমভাবে ডান পক্ষে সি বাই ডি গণিত বি বাই সি যদি করে থাকি, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, পড়ে থাকলো এ বাই সি ইজ ইকুয়াল টু বি বাই ডি। কি হলো, আমরা যদি চোখের নিরিখে দেখি আমরা বি কে এখানে বসালাম এবং সি কে এখানে বসালাম, অর্থাৎ বি এবং সি এর পরস্পরের স্থান পরিবর্তন করেছি, যে এই জায়গাটি এসেছি। তুমি শুধু কম্পেয়ার করো এই পয়েন্টটি থেকে এই পয়েন্টটির মধ্যে একটু কম্পেয়ার করে লক্ষ্য করে দেখো যে যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তার অর্থ হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এটা আমরা প্রথম থেকে বলে আসছি, কোনো ডাউট নেই। তাহলে আমরা লক্ষ্য করলাম একটু পদ্ধতি বি বাই সি উভয় পক্ষে গুণ করলে একটি সুন্দর আকার এলো, একটু কি আকার এলো, এ বাই সি ইজ ইকুয়াল টু বি বাই ডি। যে আকারটি কিন্তু লক্ষ্য করো যে সি এবং বি এর স্থান পরিবর্তনের জন্য হয়েছে। তাহলে যদি কোনো সমানুপাতে দ্বিতীয় এবং তৃতীয় পদের স্থান পরিবর্তন হয় তাহলে সেই নতুন যে আমি আকার পেলাম সংখ্যাটি, অর্থাৎ এ ইজ টু সি ইজ ইকুয়াল টু বি ইজ টু ডি, অর্থাৎ এ কমা সি কমা বি কমা ডি এটিও সমানুপাতে থাকবে। এই যে পদ্ধতি, এই পুরো পদ্ধতিকে বলা হয় একান্তর প্রক্রিয়া। তাহলে কি বলছো, যে পদ্ধতির দ্বারা আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদের স্থান পরিবর্তন করে দিলাম, এখন কি পেলাম, এর উপরে যদি আমি লিখি তাহলে এ সি বি এবং ডি এটিকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে লক্ষ্য করে দেখো এ থাকলো, সি এর জায়গায় বি এর জায়গায় সি এবং ডি অ্যাজ ইট ইজ আছে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদের স্থান পরিবর্তন করলেও এই যে নতুন সংখ্যাটি আমি তৈরি করলাম, নতুন সংখ্যার যে প্যাটার্নটি পেলাম সেটিও কিন্তু সমানুপাতেই থাকবে। আর এই পদ্ধতিকে বলা হয় একান্তর প্রক্রিয়া। এবার ব্যস্ত প্রক্রিয়া কি, ব্যস্ত প্রক্রিয়া সেম ব্যাপার। যদি ধরো এ বি সি ডি সমানুপাতে আছে তার অর্থ
এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এতদূর পর্যন্ত কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। এবার আমরা যদি উভয় পক্ষে যদি আমরা উল্টে দিই আমরা জানি সমান চিহ্নের দুই পাশে যদি সেম অপারেশন করি তাতে কোনো যায় আসে না। তাহলে আমরা এর লাইনের পরে যদি আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষকে উল্টে দিই, অর্থাৎ আমরা লিখতে পারি বি বাই এ ইজ ইকুয়াল টু ডি বাই সি যদি আমরা লিখে দিই, তাহলে এই যে অংশটি পেলাম এটিও কিন্তু সমানুপাতে আছে। তার অর্থ আমি বলতে পারি বি কমা এ কমা ডি কমা সি সমানুপাতে আছে। শুরু কোথাতে করেছিলাম আমি এ বি সি ডি সমানুপাতে আছে, পেলাম কি বি এ ডি সি সমানুপাতে আছে। অর্থাৎ যদি এ বি সি ডি চারটি সংখ্যা সমানুপাতে থাকে তাহলে বি এ ডি সিও সমানুপাতে থাকবে। তার অর্থ যে বি বাই এ ইজ ইকুয়াল টু ডি বাই সিও সমানুপাতে থাকবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় ব্যস্ত প্রক্রিয়া বা ইনভার্টেন্ডো। ঠিক আছে, তাহলে আমরা আবার বলি একান্তর প্রক্রিয়া হচ্ছে যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে এ সি বি ডিও সমানুপাতে থাকবে। কারণ কি, এবং এখানে দ্বিতীয় এবং তৃতীয় পদের স্থান পরিবর্তন করে যে নতুন সংখ্যাটি সেটিও সমানুপাতে থাকবে। আর এই পদ্ধতিকে বলা হয় একান্তর পদ্ধতি। ব্যস্ত পদ্ধতি কি, যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে বি এ ডি সিও সমানুপাতে থাকবে। এখানে কি করলাম, আমরা প্রথম ও দ্বিতীয় পদকে উল্টালাম এবং তৃতীয় এবং চতুর্থ পদকে উল্টে দিলাম, এবং যে নতুন একটি নাম্বারের প্যাটার্ন পেলাম বি এ ডি সি সেটিও যে সমানুপাতে থাকবে সেটি প্রমাণ করে ফেললাম। তাহলে এই যে পদ্ধতি তাকে আমরা ব্যস্ত পদ্ধতি বলে থাকবো। এবার কি পদ্ধতি, এবার যোগ পদ্ধতি বা কম্পোনেন্ডো যে বলা হয়ে থাকে, যার নাম যোগ প্রক্রিয়াটি কি, আমরা আবার এখানে এতদূর পর্যন্ত কিন্তু সেম, প্রত্যেকটির ক্ষেত্রে সেম, যে এ বি সি ডি যদি সমানুপাতে থাকে তার অর্থ হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারি। এবার আমরা ধরো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি থাকলো, উভয় পক্ষে আমি +1 করতে পারি কি, উভয় পক্ষে +1 করতে পারি কি, করতে পারি। তুমি বলবে বাম পক্ষে যদি আমি 1 যোগ করি ডান পক্ষেও যদি আমি 1 যোগ করি তাহলে সমানত্ব কোনো পরিবর্তন হবে না, কারণ এই দুটি যখন সমান তাহলে এই পাশে +1 করলে এই পাশেও যদি +1 করি কি পরিবর্তন হবে, সেমই থাকবে। তাহলে আমি পরের লাইনে যদি আমি সেটি করি, উভয় পক্ষে যদি 1 যোগ করে দিই তাহলে আমি যেটি পাচ্ছি, তারপরে আমি কি করছি একটু লসাগু করে নিই, তাহলে a প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি আকারে আসবে। তাহলে লক্ষ্য করে দেখো আমি একটি প্যাটার্ন পেলাম, কি পেলাম, এখান থেকে বলতে পারি a প্লাস বি ইজ টু বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ইজ টু ডি হবে। অর্থাৎ আমি বলতে পারি যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে a প্লাস বি কমা বি কমা সি প্লাস ডি কমা ডিও সমানুপাতে থাকবে। আবার বলি যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে এ প্লাস বি কমা বি সি প্লাস ডি কমা ডি এটিও কিন্তু সমানুপাতে থাকবে। আর এই যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হয় যোগ প্রক্রিয়া। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। তাহলে আরেকটি পদ্ধতি, এটি বলার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে ভাগ প্রক্রিয়া। একান্তর শিখে গেলাম আমরা, ব্যস্ত শিখে গেছি আমরা, এই প্রক্রিয়াকে আমরা যোগ প্রক্রিয়া বলে থাকি, যোগ প্রক্রিয়াও শিখে গেলাম। এবার আমরা ভাগ প্রক্রিয়া শিখবো। একই রকম ভাবে লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে +1 জায়গায় যদি -1 করতাম তাতে কিছু এসে যেত। আমি যদি এই উভয় পক্ষে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি এর উভয় পক্ষে যদি আমি -1 করতাম, অর্থাৎ 1 বিয়োগ করতাম, সেক্ষেত্রেও তো সমান অব্যাহত থাকতো। তাহলে আমরা পরের লাইনে আমরা এটি করতে পারি যে এই জায়গাটির ক্ষেত্রে যদি a বাই বি -1 আমরা এটুকু আলাদাই রাখছি, আমরা কি করছি এরপরে আমরা উভয় পক্ষে -1 করে যদি দিই তাহলে কি পাচ্ছি a বাই বি -1 ইজ ইকুয়াল টু সি বাই ডি -1। আমরা যদি লসাগু করে থাকি তাহলে a মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি কিন্তু পাবো। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে a মাইনাস বি কমা সি মাইনাস ডি এবং ডি এটি কিন্তু সমানুপাতে আছে। তাহলে কি কি ধর্ম এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম, যে যদি এবিসিডি সমানুপাতে থাকে তাহলে এ সি বি ডিও সমানুপাতে থাকবে। সেটি কি পদ্ধতি?
একান্তর প্রক্রিয়া, যেখানে দ্বিতীয় এবং তৃতীয় পদের পরস্পরের স্থান পরিবর্তন হয়েছে। একই রকমভাবে যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে বি এ ডি সিও সমানুপাতে থাকবে। এখানে কি হয়েছে, প্রথম ও দ্বিতীয় স্থান পরিবর্তন হয়েছে, দ্বিতীয় তৃতীয় স্থান পরিবর্তন হচ্ছে। এই যে পদ্ধতি, একে আমরা ব্যস্ত প্রক্রিয়া বলে থাকবো। থার্ড কি, যোগ প্রক্রিয়া, যেখানে আমরা কি পেলাম, যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে এ প্লাস বি কমা বি কমা সি প্লাস ডি এবং ডি এই চারটি সংখ্যাও সমানুপাতে থাকবে। যেখানে এ বি সি ডি কে বারবার কোনো সংখ্যা না পাবে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ হিসাবেও তুমি গণ্য করতে পারো। আর লাস্ট একটি পদ্ধতি শিখলাম, সেটি হচ্ছে বিয়োগ পদ্ধতি। সেক্ষেত্রে আমরা দেখলাম যে যদি এ বি সি ডি যদি সমানুপাতি হয়ে থাকে তাহলে এ মাইনাস বি কমা বি সি মাইনাস ডি কমা ডি এটিও কিন্তু সমানুপাতে থাকবে। চারটি ধর্ম সমানুপাতের বুঝেছি, আর দুটি ধর্ম আমরা সমানুপাতের বুঝবো। তাহলে সমানুপাত রিলেটেড যে যে ধর্ম বা যে যে কনসেপ্ট আমাদের বোঝার দরকার এই চ্যাপ্টারের অঙ্ক করতে, সেগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমার উদ্দেশ্য বারবারের জন্য বলছি, আমার উদ্দেশ্য আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা, প্রশ্ন সলভ বা অনুশীলনীর অঙ্ক সলভ করার জন্য অসংখ্য অসংখ্য তুমি জায়গা পেতে সমাধান বই, ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ারটা মূল মোটিভ আমার এই ভিডিওর। তো ঠিক আছে, আমরা নেক্সট আমরা কি করছি, আমরা আরেকটি যোগ ভাগ প্রক্রিয়া শিখবো। এবার যে পদ্ধতি শিখবো সেটি হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এক্ষেত্রে কি করা হয়েছে দেখো, আমরা প্রথমেই পেয়েছি যে আমরা এই এ বি সি ডি সমানুপাতে থাকলে আমরা বলতে পারি এ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি। এটিকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে থাকি। আবার এখান থেকে আরেকটি জিনিসও পেয়েছি, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হলে এ মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি হবে। এটি আমরা 2 নম্বর সমীকরণ দিতেই পারি। এখন যদি এটি সমান সমান এটি হয় এবং এটি সমান সমান এটি হয়, তাহলে আমি উভয়কে বাম পক্ষের 1 এবং 2 এর আমি যদি ভাগ করে দিই, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি ভাগ করে দিই, তাহলে এমন একটি জায়গায় আসবে, দেখো আমরা এখানে করছি সেইটি এমন একটি জায়গায় আসবে যে এ প্লাস বি বাই বি ডিভাইডেড বাই এ মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু দেখো সি প্লাস ডি বাই ডি বাই সি মাইনাস ডি বাই ডি, সি মাইনাস ডি বাই ডি, এরকম একটা জায়গায় আসবে। পয়লার আমরা যদি উল্টে দিই তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি বাই বি ইন্টু বি বাই এ মাইনাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি ইন্টু ডি বাই সি মাইনাস ডি। আমরা ডি ডি এবং বিবি যদি কেটে যায়, একটি জায়গায় পাচ্ছি, সেটি কি পাচ্ছি যে এ প্লাস বি বাই এ মাইনাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। কোথাও ভুল লিখলাম, কোথাও এখানে এ বা বি হবে, এ মাইনাস বি হবে। অর্থাৎ আমি লক্ষ্য করছি, আমি আরেকটি জায়গায় এলাম, যদি এ বি সি ডি যদি সমানুপাতে থাকে, অর্থাৎ এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি হয়, তার অর্থ হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি মাইনাস বাই সি মাইনাস ডি হবে। অর্থাৎ আমি বলতে পারি যে এ প্লাস বি কমা এ মাইনাস বি কমা সি প্লাস ডি কমা সি মাইনাস ডি এটিও সমানুপাতে থাকবে। যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে এ প্লাস বি কমা এ মাইনাস বি কমা সি প্লাস ডি কমা সি মাইনাস ডিও সমানুপাতে থাকবে। আর এই পদ্ধতিকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এবার যে প্রক্রিয়াটি শিখবো সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে কোনো, ধরো আমাকে বলা হচ্ছে যে এ ইজ টু বি is equal to C is to D is equal to E is to F is equal to ... আমাকে অসংখ্য সংখ্যার আমাকে সমানুপাত বলে দেওয়া আছে। তাহলে আমরা এই যে অনুপাতটি বা এই অনুপাতটি বা এই অনুপাতটির অ্যাকচুয়াল মান কি হবে বা লঘিষ্ঠ মান কি হবে সেটি নির্ণয় করব কি করে, আর তখনই আসে সংযোজন প্রক্রিয়া। আমরা যদি এর প্রত্যেকটি একে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ ইজ ইকুয়াল টু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার যদি আমরা এই উপরের সংখ্যাগুলি যোগফল করে দিই, অর্থাৎ লবগুলি যদি যোগ করি, অর্থাৎ এ প্লাস সি প্লাস ই প্লাস বাই যদি আমরা নিচের পদগুলি অর্থাৎ হরগুলির যদি যোগ করে দিই সবগুলোর, অর্থাৎ বি প্লাস ডি প্লাস এ প্লাস যদি করে দিই, তারপরে যে মানটি আমরা পাবো সেই মানটি হবে এই
প্রত্যেকটি যত অনুপাতই থাক না কেন তার যে মান তার সঙ্গে সমান। তাহলে সংযোজন প্রক্রিয়াটি কি করছে, আমাকে এই প্রত্যেকটি অনুপাতের মানকে কিন্তু আলাদা করে না বের করতে বলে একবারেই মান বের করতে সাহায্য করছে। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে সংযোজন পদ্ধতি বা সংযোজন প্রক্রিয়া বলে থাকি। এবার আমরা এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি যে সমানুপাত এবং সমানুপাত রিলেটেড যে যে ধর্মগুলি আমাদের জানা উচিত এই অধ্যায়ের কোশ্চেনগুলি করতে, সেই প্রত্যেকটি বিষয়কে আমরা ডিপলি আলোচনা করেছি। আমার মনে হয় যে এই ভিডিওটি দেখার পর এই কনসেপ্ট সম্পর্কে আর কোনোরূপ ডাউট থাকবে না। যদি থাকে তার জন্য আমি আছি, তার জন্য কমেন্টস বক্স আছে, তোমাদের জন্য এই ভিডিও বানানো, তোমাদের জন্য সব, আমার প্রচেষ্টাও তোমাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, কোথাও ভুল বুঝে থাকলে বা কোনো ভুল বলে থাকি সেটিও কমেন্টস বক্সে লেখো, আর যদি আরও কোশ্চেন থেকে থাকে সেটিও কমেন্টস বক্সে লেখো, সেটি আমাকে আরও ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।